তো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। অফিসের চিন্তা করতে হবে না, এতে চাকরি চলে গেলে যাবে। আমাদের এখন আর এই অফিসে কাজ নেই, আসল চাল তো চলছে বাহিরে। ওদের সাথে আরো অনেক কথা বললাম, এর মধ্যে ভোরের আলো ফুটে গেছে, তাই আমি কিছুক্ষণ বিশ্রাম নিই এখানে। তারপর বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আজ সন্ধে বোনের গায়ে হলুদ, আর কাল বিয়ে। ইচ্ছে ছিল বিয়ের আগেই কেসটা শেষ করতে, কিন্তু পারিনি। জটলা পেকে গেছে, তাতে কি বিয়ের পর সব ঠিক হয়ে যাবে এই ভেবে বাড়িতে ফিরি। আর ওরা চারজন লেগে গেছে ওদের কাজে। সকাল সকাল আমায় বাসায় ফিরতে দেখে বাবা বললেন, আরে রাজ, কাজ শেষ তোমার? আমি বললাম, হ্যাঁ, পুরোপুরি শেষ হয়নি, আর কিছুদিন সময় লাগবে। তাই ভাবলাম ছোট বোনের বিয়েটা খেয়ে নেই, তারপর না হয় কাজে মন দেব। দুদিনই তো সময়, তাই না? বাবার মুখ দেখে বোঝা যাচ্ছে আমার কথায় বেশ খুশি হয়েছে, তবে ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে নিজের ছেলের জন্য। আর আমি হতাবাগা, সব জেনেও কিছু বলতে পারছি না। বাবা বলল, ঠিক বলেছ তুমি বাবা, আমাদের হাতে হাতে কিছু কাজ করে দিও। বুঝতেই তো পারছো, এত বড় আয়োজন আমাদের একার পক্ষে সামলানো অনেক কষ্ট হয়ে যাবে। আর তার মধ্যে ব্যবসার কাজেও অনেকটা চাপ বেড়ে গেছে। আমি বললাম, চিন্তা করবেন না, আমি তো আছি। আমার এমন কাণ্ডে অনেকেই অবাক হয়ে গেল। আর তাই আমি হাতটা ছেড়ে উপরের দিকে হাঁটা ধরি। সিঁড়ির কাছে গিয়ে থেমে যাই, কারণ পিছনে শুনতে পাই কয়েকজন নতুন কণ্ঠ। আর তাই ঘুরে তাকাই দেখার উদ্দেশ্যে। বাবা বললেন, এতক্ষণে তোমাদের আসার সময় হলো, বলে নিশির মাথায় হাত বুলালো। খালামণি বললেন, আর বললেন না দুলা ভাই, ওর কাজের অনেক চাপ। আঙ্কেল বলল, হ্যাঁ ভাইজান, কাজের অনেকটা চাপ বেড়েছে। কি করব বলুন, সব তো আর ছেড়ে আসা যায় না। আমারও কি ইচ্ছা হয় না বলেন দেশে আসতে? এদের কথা চলতে থাকে, এর মাঝেই ভাইয়া ভাবি এসে সবার সাথে কুশল বিনিময় করে নেয়। মা তো এতদিন পর বোনকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়লো। ওদের কাহিনী দেখে আমার চোখ দিয়ে কিছুটা পানি চলে আসে, যা সবার আগুছরেই মুছে ফেলি। আমি উপরের দিকে পা বাড়াই, পিছন থেকে আমায় কেউ আদি বলে ডাক দিল। নামটা শুনে আমি চমকে পিছনে তাকাই, আর দেখি সবাই কেমন যেন অবাক হয়ে তাকিয়ে আছে। একবার আমার দিকে তো একবার নিশির দিকে। নিশি বলল, তুমি নিশ্চয় আদি ভাইয়া, তাই না? আমি কি বলবো বুঝতে পারছি না, আর সেও আমার উত্তর না পেয়ে গড়গড় করে কথা বলেই যাচ্ছে। ওরই বা কি দোষ, ছোট মানুষ, তাই এত পেঁচগুজ বুঝে না। হয়তো কোনোভাবে আমার সম্পর্কে জেনেছে। আমি বললাম, তুমি ভুল করছো, আমি তোমার আদি ভাইয়া নই, আমার নাম রাজ। আর তোমার নাম কি? নিশি কিছুটা অপ্রস্তুত হয়ে যায়, আমতা আমতা করে বলে, আমি নিশিতা জামান। সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। আমি বললাম, ইটস ওকে, বলে সেখান থেকে চলে আসি। বাবা মা আর বোন এসেছে, অথচ ইসি গেল না কেন? ও কি বাসায় নেই? নিজের রুমে ঢুকার আগে একবার ওর রুমে উকি মারি, হয়তো ল্যাপটপে কাজ করছে। নিজের ফ্যামিলি এসেছে, অথচ কোনো ফিলিংস নেই, ব্যাপার কি? আমি আর কিছু না ভেবে ঠোঁট বাঁকিয়ে নিজের রুমে চলে আসি। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছি। একটা কথা আমার মাথায় আসছে না, নিশি কেন আমায় আদি ভাইয়া বললো? আমি নিশিকে দেখিনি কোনো সময়, ওর জন্মের আগেই চলে গেছিলাম। সবার কথা শুনে জানলাম ও ইসির বোন, তাহলে ওর তো আদিকে জানার কথা না। প্রশ্নগুলো রয়ে গেল মনে, উত্তর নেই। যাকগে, নিশির সাথে কখনো কথা হলে জেনে নেব, এখন এই চিন্তা বাদ দেই। তাই উঠে নিচে গেলাম। বাবা আর ভাইয়া হাতে হাতে কাজ করছে, সবাই ব্যস্ত। এত ব্যস্ততার মাঝে ইসি সবাইকে এড়িয়ে চলছে। সবাই বলতে ওর বাবা মা আর কি, ওনাদের মনটা খারাপ হয়ে গেল। আর তা দেখে আমারও খারাপ লাগছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর শুরু হয়ে গেছে হলুদের আয়োজন। ছেলেদের বাড়ি থেকে কয়েকজন এসেছে হলুদ নিয়ে, আর তাই সবাই ওদের নিয়ে ব্যস্ত। ইসিও আছে এখানে, তবে খুব চিন্তিত। কি নিয়ে চিন্তা করছে ঠিক বুঝতে পারছি না। হ্যালো বন্ধুরা, আজ আমি ওয়ানএক্সবেট নামে একটি অ্যাপ সম্পর্কে বলছি, যেটা সবচেয়ে বিশ্বস্ত। বিখ্যাত পিএসজি ও সিরিয়া এখানে স্পন্সর। এশিয়া কাপ চলছে, এটাই ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুখবর। এখানে সমস্ত ক্রিকেট, ফুটবল ও অন্যান্য সব ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন। স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এছাড়াও এখানে রয়েছে বর্তমানে বিখ্যাত চিকেন রুট ও ক্রাশ গেম সহ বিভিন্ন ধরনের গেম, যেগুলো খেলে রয়েছে খুব সহজে অর্থ জেতার সম্ভাবনা। তোমরা কি নতুন? তাহলে মাত্র 300 দিয়ে তোমরাও এখানে খেলা শুরু করতে পারো। BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ ও অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেক দিন। তবে আমার সাবস্ক্রাইবাররা রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড নোফায়ার ব্যবহার করলেই প্রথমবার জিততে পারে 12,000 পর্যন্ত ফ্রি স্পিন। পেটিএম ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতিতে 1 মিনিটে জেতা রাশি নিজের অ্যাকাউন্টে নিতে পারবে। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে অথবা গুগলে ওয়ানএক্সবেট সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড নোফায়ার ব্যবহার করে রেজিস্ট্রেশন করো এবং বোনাস পাও। কিছুক্ষণের মধ্যে হলুদের অনুষ্ঠান আরো জমজমাট হয়ে ওঠে। সবাই ভীষণ খুশি, আনন্দ আর হৈহুল্লোড়ে পুরো বাড়ি মুখরিত। এখন সবকিছুর মধ্যেই একটা ঘটনা আমার খুব খারাপ লাগছে, চলুন সেটা দেখি।
নিশি বলল, আপু পাপা তোমাকে ডেকেছে। ইসি নিশ্চুপ। নিশি বলল, ওই আপু। ইসি বলল, যা পরে দেখে নেব। নিশি চলে যায় আর নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর আঙ্কেল বলল, ইসি একটু শুন না মা। ইসি বলল, বলো। আঙ্কেল বলল, এখনো আমাদের উপর তো রাগ কমেনি। ইসি বলল, এখানে এসব বলার জন্য ডেকেছ? আঙ্কেল বলল, ভালো লাগছে না রে মামুনি। ইসি বলল, দেখো পাপা, বাদ দাও পুরনো টপিক। বলে ইসি এখান থেকে চলে যায়। আমি বুঝতে পারছি না ব্যাপারটা আসলে কি, তাই আবারও কাজে মন দেই। কিছুক্ষণ পর আমার হাতের কাজটা শেষ করে আমি ইসিকে খুঁজতে থাকি, কিন্তু কোথাও নেই। ছাদে দেখে আসি, বলেই ছাদের দিকে গেলাম। বিয়েবাড়ির আয়োজনের জন্য বেচারা ছাদটা অসহায়ভাবে পড়ে আছে, তবে এখন অসহায় লাগছে না। চাঁদের আলো ঝলমল করছে ছাদের রেলিংগুলোতে। টবের মধ্যে থাকা স্নিগ্ধ আলোয় তারই একপাশে রেলিংয়ে দাঁড়িয়ে আছে ইসি। লাল পাহাড়ে হলুদ শাড়ি পরা, চুলগুলো খোলা, সমস্ত পিঠে এলোমেলোভাবে ছাড়া আছে চুলগুলো। সাধারণত পুলিশের দায়িত্বে থাকা মেয়েরা কতটা সুন্দর সেটা বোঝা মুশকিল। অনেকক্ষণ থেকে আমি ওর পিছনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার দিকে খেয়ালই নেই। আমি গলাটা হালকা একটু ঝাড়া দিলাম। কারো গলার শব্দ শুনে পিছনে ফিরে তাকায়। আমি একদম কাছাকাছি থাকায় ফিরে আমার মাথার সাথে ওর মাথা বাড়ি খায়। আমি বললাম, বাবা গো, মা গো, মেরে দিল। ইসি বলল, আপনি এখানে কি করছেন? এতটাও তো লাগেনি, এত সিনক্রিয়েট না করলেও হয়। আমি বললাম, এ কি, প্রশ্ন তো আমিও করতে পারি। ইসি বলল, আজব তো, আপনি এত রাতে ছাদে কি করছেন? আমি বললাম, ভাড়া দেওয়ার সময় তো বলা হয়নি ছাদে ওঠা নিষেধ। ইসি বলল, যত সব ফালতু লোক। কথাটা বলে ছাদ থেকে বেরিয়ে যাচ্ছে। আমি বললাম, ও হ্যালো। রাগের ঠেলায় তো ফোনটা রেখে চলে যাচ্ছেন। বলে আমি ফোনটার ফ্ল্যাশ লাইট অন করতে টান মেরে হাত থেকে ফোনটা নিয়ে নেয়। আবারও চলে যাবে, ঠিক তখনই আমি বলি, দাঁড়ান। ইসি আমার দিকে আবারও ব্রুকুচকে তাকালো। আমি বললাম, একটা কথা ছিল আপনার সাথে। ইসি বলল, ও, তার মানে আমাকে ফলো করেই ছাদে এসেছেন? আমি বললাম, একরকম বলতেও পারেন। ইসি বলল, তা বলুন, কি বলতে চান? আমি বললাম, জানি না কথাটা বলা ঠিক হবে কিনা, তবুও বলছি। আপনি আপনার বাবা মায়ের মনে কেন কষ্ট দিচ্ছেন? ইসি বলল, হু আর ইউ? আমি বললাম, দেখুন, আমি জানি আমি আপনার কেউ না, কিন্তু আপনার ব্যাপারটা ঠিক করেননি। ইসি বলল, জাস্ট শেট আপ, ডোন্ট ক্রস ইউর লিমিট। যা বলেছেন বলেছেন, দ্বিতীয়বার যেন আর না শুনি। বলি রেগে গটগট করতে করতে বেরিয়ে গেল, আর আমি বোকার মতো চেয়ে রইলাম। কিছুক্ষণ পর আমি নিজেও বেরিয়ে পড়ি। রাতটা পেরিয়ে যায়, অনেকেই ঘুমিয়েছে, তবে আমার ঘুম হয়নি, তাই জেগেছিলাম। ফজরের নামাজটা রুমেই পড়ে নেই, তারপরে একটু নিচে যাই। যে যেভাবে পারছে ঘুমাচ্ছে, ইসিও সোফায় ঘুমিয়ে আছে। সবার শোয়ার স্টাইল দেখে আমার মন খুলে গড়াগড়ি করতে মন চাচ্ছে। আমি বাইরে বেরোই, সঙ্গে সঙ্গে আমার ফোনটা বেজে ওঠে। এত সকালে আবার কে ফোন করলো? আমি বললাম, হ্যালো। অপর পাশ থেকে বলল, স্যার, চৌধুরী গ্রুপের কিছু লোক হাসপাতালে এসেছে। আমি বললাম, কি বলছো? অপর পাশ থেকে বলল, হ্যাঁ স্যার, আমি ঠিকই বলছি। আমি বললাম, তুমি থাকো, আমি এক্ষুনি আসছি। ফোনটা ছিল আয়াসের, সে হাসপাতাল থেকে ফোনটা দিয়েছে, তাই ফোনটা কেটে আমি সাথে সাথে হাসপাতালের দিকে ছুটে যাই। হাসপাতালে পৌঁছে দেখি রৌফ চৌধুরী দাঁড়িয়ে আছেন রাফসান চৌধুরী বেডের সামনে, আর তার উল্টো দিকে ঘুরে আছেন সেই মহিলা যার মুখটা আমি এখনো দেখিনি। আমি বললাম, উনি এখানে? আয়াস বলল, স্যার। আমি বললাম, কখন আসছে? আয়াস বলল, ওনারা ঢোকার সাথে সাথেই আমি আপনাকে ফোন দিয়েছি। আমি বললাম, শোনাও তো যাচ্ছে না, কে কি বলছে? আয়াস বলল, স্যার, মিস্টার রৌফ চৌধুরীর মুখ দেখে মনে হচ্ছে কোনো একটা সমস্যা আছেই। আমি বললাম, এই রৌফ চৌধুরী মানুষটাই একটা সমস্যার কারণ, দেখা যাক কি হয়। তুমি থাকো, আমাকে আসতে হবে, না হলে ওইদিকে আবার সন্দেহ করবে। আয়াস বলল, ওকে স্যার, বলে আমি বেরিয়ে এলাম। এদিকে বিয়ে নিয়ে সবাই ব্যস্ত। কিছুক্ষণের মধ্যে সব বরযাত্রীরা চলে আসবে। বিয়েতে আরুর ছোট ভাইয়ের দায়িত্বটা আমি পালন করছি। আমার এখানে আসাটা সার্থক হয়েছে, আর কি লাগে। বিয়ে বাড়িতে দুজন মানুষের মুখে চিন্তার ছাপ স্পষ্ট ছিল, একজন ইসি আর একজন রৌফ চৌধুরী। ইসির চিন্তার কারণ আমি জানি না, তবে চৌধুরী সাহেবেরটা ঠিক ধরতে পারছি না। আমি বিয়ের প্যান্ডেলের এক পাশে দাঁড়িয়ে ফোন টিপছি। এমন সময় কেউ পিছন থেকে ডাকলে আমি পিছন ফিরে তাকাই। নিশি বলল, এই যে ভাইয়া, আপুকে দেখেছেন? আমি বললাম, মানে? নিশি বলল, উপ সরি, আপনি তো আবার এই বাড়ির কেউ না। আমি বললাম, তুমি কার কথা জিজ্ঞেস করেছ? নিশি বলল, আমার আপু ইশিতা জামানের কথা। চিনেন নাকি? আমি বললাম, দেখেছি তো, কেন খুঁজছ? নিশি বলল, দরকার ছিল। আমি বললাম, তুমি যাও, আমি খুঁজে দেখছি। নিশি বলল, থ্যাঙ্কস ভাইয়া, খুঁজে পেলে আমার কথা বলবেন। আমি বললাম, ওকে, বলে ওকে বিদায় করে দেই।
তারপর সারা বাড়িতে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি সারাটা সময় চোখে চোখে রেখেছি। শিট, একটুর জন্য অন্যমনস্ক হয়ে যাওয়ায় কোথাও চলে গেছে। ও কি আমার উপর নজর রেখেছিল নাকি? যাই হোক, এখন বাইরে খুঁজতে হবে, তাই গেটের বাইরের দিকে চলে যাই। আমি এখন বাইরে দাঁড়িয়ে ভাবছি কোথায় খুঁজি। এমন সময় পিছনে গেটের ভিতরে তাকিয়ে দেখি ইসি সবার সাথে আছে। এটা কেমন করে সম্ভব? আমি তো সারা বাড়ি খুঁজে এলাম এইমাত্র, কোথাও ছিল না। আমি নিজেও আবার ফিরে চলে আসি। ভালোই ভালোই বিয়ে সম্পূর্ণ হোক। পুরো বিয়েতেই ইসি একটু একটু পর মিসিং ছিল। বিষয়টা নোটিশ করেছি আমি, কিন্তু কোথায় গেছে তা খুঁজে পাইনি। বিয়ে শেষে চলে এলো বিদায়ের পালা, কনের বিদায়ের সময়। বিয়েটা আমার বোনের স্বইচ্ছা হয়েছে, তবুও কেন এত কান্নাকাটি? বাবাকে জড়িয়ে ধরে আরো চিৎকার করে কাঁদতে কাঁদতে একবার জ্ঞান হারিয়ে ফেলে। আর তাই সবাই ব্যস্ত হয়ে পড়ে সেদিকে। আমি দূরে দাঁড়িয়ে সবটা দেখছি। মনটা আমারও ভীষণ খারাপ হয়ে আছে। এইসব ভাবনার মাঝে নোটিশ করি মিস্টার রৌফ চৌধুরী বাবাকে কিছু বলছে। হন্তদস্ত করে বেরিয়ে গেলেন। আমার সন্দেহ হয়, কিন্তু আমার বেরোনোর উপায় নেই। তাড়াতাড়ি ফোনটা বের করে রাতুলকে কল দেই। আমি বললাম, হ্যালো রাতুল। রাতুল বলল, হ্যাঁ স্যার বলুন। আমি বললাম, কোথায় আছো তুমি? রাতুল বলল, স্যার একটা কাজ করছি, তবে বাসায়ই আছি। আমি বললাম, কাজটা রাখো, আর এখনই রৌফ চৌধুরীর নাম্বারটা নাও আর ট্র্যাক করো ফাস্ট। রাতুল বলল, ওকে স্যার। রাতুলকে ওনার নাম্বারটা দিয়ে দেই, আর আমি বিয়েবাড়ির কর্মকাণ্ড দেখতে থাকি। এদিকে আরেকজন বেরিয়ে পড়ে, কাউকে কিছু না বলে। ঠিকই বুঝেছেন আপনারা, ইসি বেরিয়েছে। এবার আমার চোখ ফাঁকি দিতে পারিনি, আমিও পিছু নেই। অনেকটা রাস্তা চলে এসেছি। মুখোমুখি হওয়া থেকে বাঁচতে একটু আড়ালে দাঁড়াই, কিন্তু এখান থেকেও বেরিয়ে দেখি ইসি গায়েব। গেল কোথায়? বেরিশ হয়ে গেল। ফোনটা বেজে উঠেছে। আমি বললাম, হ্যালো। রাতুল বলল, হ্যালো স্যার। আমি বললাম, বলো। রাতুল বলল, স্যার রৌফ চৌধুরীর নাম্বার তো হাইওয়েতে যাওয়ার পর অফ হয়ে গেছে। আমি এখন হাইওয়েতে আছি। আমি বললাম, উফ শিট, চলে এসো, পরে দেখে নেব। আমি রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি, এমন সময় লক্ষ্য করলাম আমার পিছনে কেউ আছে। তাকিয়ে তো আমার চোখ কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। ইসি বলল, আমাকে ফলো করছেন? আমি কি বলবো বুঝতে পারছি না। ইসি বলল, কি হলো, কথা কি কানে যায় না? কেন ফলো করছেন আমায়? কে আপনি? আমি বললাম, দেখুন আমি আপনাকে ফলো করছি না। ইসি বলল, শ্যাট আপ। মিথ্যে বললে আপনার কি হাল করব তা কল্পনাও করতে পারবেন না। আমি মনে মনে ভাবছি, কোথায় ফেসে গেলাম? এই তো দেখি আমার থেকেও এক ধাপ উপরে। কি করি এখন? ইসি বলল, কে আপনি, কথা বলছেন না কেন? আমি বললাম, আমি রাজদীপ। ইসি বলল, একটা চর মেরে তোর সব দাঁত ফেলে দেব। আমি বললাম, কি সব বলছেন? আপনি তুই তুকারি করছেন আমায়? ইসি বলল, আমার পিছন কেন নিছিলি বল? আমি বললাম, দেখুন মিস ইশিতা, পুরো শহরটা আপনার একার নয়, তাই আমি কখন কোথায় যাচ্ছি তার কৈফিয়ত আপনাকে দিতে বাধ্য নই। ইসি বলল, আলবাত বাধ্য, কারণ আপনি আমায় ফলো করছেন। আমি বললাম, আপনি কি কোনো ক্রাইমের সাথে যুক্ত? ইসি বলল, হোয়াট? আমি বললাম, তা না হলে আপনাকে কে ফলো করছে, কে পিছু নিচ্ছে, তা নিয়ে এত মাথা ব্যথা কেন? ইসি আর কিছু বলল না, আমার সামনে থেকে চলে গেল। আমি পেছন থেকে একটু জোরেই বললাম, বি কেয়ারফুল, ওকে? ও আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে কিছু বলবে তার আগেই ওকে পাশ কাটিয়ে হাঁটা ধরলাম। বাসায় ফিরে দেখি কনে বিদায় শেষ, সবাই ড্রয়িং রুমে আছে। আমাকে ঢুকতে দেখে বাবা বলল, বাবা রাজ। আমি বললাম, জি। বাবা বলল, কোথায় ছিলে তুমি? আমি বললাম, আসলে আঙ্কেল আমার একটা বন্ধু কল দিয়েছিল, ওর একটা সমস্যা হয়েছিল তাই গিয়েছিলাম। বাবা বলল, ও আচ্ছা, আসলে তোমার একটু দরকার ছিল তখন, কিন্তু সারা বাড়িতে তোমায় খুঁজে পাইনি। আমি বললাম, সরি আঙ্কেল, আসলে বন্ধুর কাজটা একটু বেশি জরুরি ছিল, তাই না গিয়ে পারলাম না। আমার কথাগুলো শুনে উপস্থিত দুজন ব্যক্তির চেহারাটা অন্যরকম লাগছে। একজন হলেন আমার ভাবি, যাকে আমি ওই দিন রাতে ধরা পড়ার পর বন্ধুর কথা বলেছিলাম। আরেকজন ইসি, সে তো ভালো করেই জানে আমি মিথ্যে বলছি। ড্রয়িং রুমে সবাই যার যার কাজে ব্যস্ত। আমি কিছুক্ষণ থেকে চলে এলাম নিজের রুমে। ফ্রেশ হয়ে এসে বসে আছি। এমন সময় কেউ আমার রুমের বাইরে থেকে নক করছে। এখন এই সময় কে এলো বুঝতে পারছি না, তাই হাত থেকে ফোনটা রেখে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলো গুছিয়ে নিলাম। দরজাটা খুলে দেখি ভাবি আমার রুমের বাইরে দাঁড়িয়ে আছে। আমি বললাম, আপনি এখানে, ব্যাপার কি? ভাবি বলল, কি করছো তুমি রুমের ভিতর? আমি বললাম, কই কিছু না তো। ভাবি বলল, দরজা খুলতে এতক্ষণ লাগে? আমি বললাম, আসলে আমি ওয়াশরুমে ছিলাম। ভাবি বলল, নিচে চলো, তোমায় খেতে ডেকেছে। আমি বললাম, আপনি যান, আমি আসছি। ভাবি বলল, একটা কথা ছিল। আমি বললাম, জি বলুন। ভাবি বলল, তোমার ওই বন্ধুটা যখন ঢাকা শহরে নতুন আর এত সমস্যায় পড়ে, তখন এক কাজ করো,
ওকে তুমি তোমার সাথেই রেখে দাও। আমি বললাম কোথায় রাখবো, আমি তো নিজেই অন্যের বাসায় থাকি। ভাবি বলল সমস্যা নেই, আমি বাবাকে বলে দেব। আর ছেলেটা এত সমস্যার মধ্যে থাকে যার জন্য রাত বিরেতে বিয়ে বাড়ি রেখে তুমি ছুটে যাও, এর থেকে ভালো সাথেই রাখো। আমি জোরপূর্বক হাসার চেষ্টা করলাম। আচ্ছা দেরি হয়ে যাচ্ছে, নিচে এসো। আমি বললাম আসছি। কি করি এখন? ভাবি কি সন্দেহ করছে আমাকে? ধুর, ভাল লাগে না। এই ভাবি কি আবার কোনো পুলিশ টুলিশ নাকি? আল্লাহ ভালো জানে। আমি নিচে এসে দেখি খাবার টেবিলে সবাই আছে। আমিও একটা চেয়ার টেনে বসে পড়লাম। সবাই খাওয়ায় ব্যস্ত। এমন সময় ভাবি বলল, বাবা রাজ একটা মর্জি জানাতে চায়। আমি চোখ কুঁচকে ওনার দিকে তাকালে আমায় ইশারায় আশ্বস্ত করেন। বাবা বলল, কি বলো? চেয়ে দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। ভাবি বলল, আসলে বাবা, রাজের একটা বন্ধু এই শহরে নতুন। ভাবি সবটা খুলে বলে, সেদিন রাতের ঘটনা পর্যন্ত। যা শুনে আমার গলায় খাবার আটকে যায়। খালামণি এক গ্লাস পানি আমার দিকে এগিয়ে দেন, আর আমি সেটা ডকডক করে গিলে ফেলি। বাবা বলল, আচ্ছা বেশ রাজ, যতদিন তোমার বন্ধু এই শহরটা ভালো করে চিনতে না পারছে ততদিন তুমি এই বাড়িতে ওকে রাখতে পারো, আমাদের কোনো সমস্যা নেই। আমি বললাম আচ্ছা। মা বলল, ঠিকই, আর যদি আমাদের আদি থাকতো তাহলে ওর বন্ধু হতে পারতো এমন বিপদে। সমস্যা নেই বাবা, তুমি আনতে পারো। খাওয়া শেষে রুমে চলে আসি। আমি বুঝতে পারছি না বাড়ির সবাই এত চেঞ্জ হলো কি করে। আর তার থেকে বড় চিন্তা, এখন বন্ধু কোথায় পাই।